তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 6 সেমিস্টারে মাইনর পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে যে দুটি পেপার পড়তে হবে, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা যেমন বাংলায় থাকছে তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। তোমাদের যে দুটি পেপার পড়তে হবে, প্রথম হচ্ছে তোমাদের পেপার কোডটা মাথায় রাখবে। তোমাদের পেপার কোড হচ্ছে 3 এবং 4। তোমাদের পেপার কোড কিন্তু 5, 6 নয়। তোমরা বলবে যে এর আগের সেমিস্টারে আমরা 3, 4 পেপার পড়ে এসেছি, তাহলে এখন আবার 3, 4 কেন? দেখো, আগের সেমিস্টারে অন্য সাবজেক্টে 3, 4 পড়েছো, এখন কিন্তু এই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে তোমরা 3, 4 পড়ছো। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাই তোমাদের MN3 পেপারের নাম হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া 1 স্ট্রাকচার এবং MN4 পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। এই দুটি পেপার তোমাদের পড়তে হচ্ছে। কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো যে তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয় 100 ওয়ার্ডের মধ্যে, 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হয় 150 ওয়ার্ডের মধ্যে, এবং 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হয় 500 ওয়ার্ডের মধ্যে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমাদের দুটো পেপারের কমপ্লিট সাজেশন দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমেই তোমাদের MN3 পেপার, অর্থাৎ MN3 পেপারের নাম হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া 1 স্ট্রাকচার। আবারও বলছি, এটা অনার্সের ছাত্রছাত্রীদের জন্য। তোমরা যারা MDC কোর্সের স্টুডেন্ট আছো তোমরা দেখবে না, তোমাদের সাজেশন নয় এটা, তোমাদের সিলেবাস আলাদা। কেবলমাত্র তোমাদের যাদের অনার্স আছে অন্য কোনো সাবজেক্টে, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা 6 সেমিস্টারে মাইনর সাবজেক্ট হিসাবে আছে, এটা তোমাদের সাজেশন। দেখো, 10 নম্বর এবং 20 নম্বরের জন্য মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে প্রথম পেপার অর্থাৎ MN3 পেপার থেকে দেখো। আর যে প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। দ্বিতীয় প্রশ্ন, 1990 থেকে ভারতে দলব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণগুলি বিশ্লেষণ করো। ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা। ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ কর্মসূচি আলোচনা করো। ভারতের দলব্যবস্থার বৈশিষ্ট্য। ভারতের রাজনৈতিক দলব্যবস্থায় পরিবর্তনশীল প্রকৃতি ও প্রবণতা বিশ্লেষণ করো। নেক্সট আছে পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। নেক্সট, পশ্চিমবঙ্গের কয়েকটি রাজনৈতিক দলের আদর্শ কর্মসূচি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে 4টে প্রশ্ন ছিল সেই 4টে সবথেকে গুরুত্বপূর্ণ, তাই স্টার দেওয়া আছে। তবে 4টে প্রশ্ন তো একটা পেপার থেকে পড়লে হয় না, তাই এক্সট্রা প্রশ্নও কিছু দেওয়া আছে গুরুত্বপূর্ণ যেগুলো। দেখো, পরে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে বড় প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, ভারতে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ভারতীয় গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে ভারতে নির্বাচনী সংস্কারের ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে সিভিল সার্ভিসে জেনারেল এবং স্পেশালিস্টদের বিতর্ক ও নিরপেক্ষতার সমস্যাগুলি বিশ্লেষণ করো। নিরপেক্ষতা বজায় রাখতে সিভিল সার্ভিসে কী পরিবর্তন আনা উচিত। পরের প্রশ্ন, অন্তরাজ্য পরিষদ ও আঞ্চলিক পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা করো, তাদের গঠন, কার্যাবলী এবং ভূমিকার ওপরে আলোকপাত করো। নেক্সট আছে অন্তরাজ্য পরিষদ কি, ইহার গঠন ও কার্যাবলী। ভারতের অর্থ কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আবারও বলছি, স্টার দেওয়া প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন আছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আন্তঃসরকারি ফোরামের গঠন, কার্যাবলী ও ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, অর্থ কমিশনের গুরুত্ব, গঠন প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এর ভূমিকা বিশদে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, গণতন্ত্রে সিভিল সার্ভিসের ভূমিকা ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো তোমরা তৈরি করবে দেখো। প্রথম প্রশ্ন, ভারতের রাজনীতির প্রকৃতি আলোচনা করো।
দ্বিতীয় প্রশ্ন, ভারতের দলব্যবস্থার বৈশিষ্ট্য। 3 নম্বর, ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি লেখো। 4 নম্বর, যে কোনো একটি জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শ আলোচনা করো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ লেখো। নেক্সট, ভারতের রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। নেক্সট, ভারতের নির্বাচনী সংস্কারের উপরে টিকা লেখো। অন্তরাজ্য পরিষদ কি, আঞ্চলিক পরিষদের কার্যাবলী লেখো। অর্থ কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। সিভিল সার্ভিসের নিরপেক্ষতা নিয়ে সমস্যা লেখো। এবারে তোমাদের দ্বিতীয় যে পেপার অর্থাৎ MN4 পেপারটির নাম কি, ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। এই পেপার থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে এবারে বুঝে নাও। একটা বিষয় এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে PDF নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে 10 এবং 20 নম্বরের প্রশ্নগুলো প্রথমে দেখো মডিউল 1 থেকে। প্রথম প্রশ্ন, কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন আছে সমন্বয়বাদের ওপর একটি টিকা লেখো। এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়েও আসতে পারে যে সমন্বয়বাদ বলতে কী বোঝো, এর প্রসারে কবিরের অবদান আলোচনা করো, অথবা সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান আলোচনা করো, এইভাবে। তারপরের প্রশ্ন, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও বারাউনির অবদান আলোচনা করো। তারপরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। তারপরের প্রশ্ন দেখো, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো। নেক্সট আছে বারাউনি ও আবুল ফজলের চিন্তার তুলনামূলক আলোচনা করো। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে প্রথম প্রশ্ন, ভারতে উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। ভারতে কি উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান। নেক্সট, রাষ্ট্র সম্পর্কে গান্ধীর ধারণা সমালোচনা সহ ব্যাখ্যা করো। রাষ্ট্র সম্পর্কে গান্ধীর ধারণা সমালোচনা সহ ব্যাখ্যা করো। নেক্সট আছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি টিকা লেখো। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতাবাদ ব্যাখ্যা করো। তারপরে সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। নেক্সট আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার ওপর একটি টিকা লেখো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার উপর টিকা। তারপরে সত্যাগ্রহ, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। নেক্সট আছে গান্ধীজির স্বরাজ ও রাষ্ট্রচিন্তার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো বা সম্পর্ক বিশ্লেষণ করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন মডিউল 1 থেকে আছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান, কৌটিল্যের দ্বন্দ্বনীতির ওপর টিকা, ভারতের মধ্যযুগের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, কৌটিল্যের কূটনীতির ওপর টিকা লেখো। নেক্সট আছে ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতার ওপর একটি টিকা লেখো। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে কি প্রথম প্রশ্ন, সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহনের ধারণা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে রামমোহন রায়ের উদারনৈতিক ভাবনার বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার ওপর একটি টিকা লেখো। এই ছিল তোমাদের দুটি পেপারের কমপ্লিট সাজেশন।